বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মবিরতি কর্মসূচি এগিয়ে এনেছেন। নতুন ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি শুরু করবেন শিক্ষকরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা দাবিতে ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। রোববার বিকেল 4:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এই ঘোষণা দেন। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের অবস্থান কর্মসূচি থেকে সোমবারের মধ্যে 20% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষকরা। পরদিন মঙ্গলবার থেকে সারা দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করার কথা জানিয়েছিলেন তারা। অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন। শুধু তাই নয়, এই ইন্টারিম গভর্নমেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা দেশের শিক্ষা ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে। রোববার বিকেল 4:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। সামান্থা শারমিন বলেন, অন্তর্বর্তী সরকারকে আমাদের দেশের ছাত্র জনতা, শিক্ষক, চিকিৎসক সহ নানান পেশার মানুষেরা তাদের রক্ত ত্যাগের বিনিময়ে সরকারে বসিয়েছে। কিন্তু খবর পেলাম তারা নাকি 300 কোটি টাকা দিয়ে কোন কোন মন্ত্রণালয়ে গাড়ি কিনেছেন, অথচ শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর কথা বললেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের টাকা নেই। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা, সুতরাং সেফ এক্সিট তার জন্য নয়, তিনি এদেশেই থাকবেন। রোববার দুপুরে বরিশালের টাইফয়েড টিকা কার্যক্রম উদ্বোধনে এসে এসব কথা বলেন তিনি। দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে আজ থেকে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে। 1 মাসব্যাপী এই কর্মসূচিতে সরকার 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে এই টিকা দেবে। জন্মসনদ নেই এমন শিশুরাও এই টিকা পাবে। এরই অংশ হিসেবে বরিশালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। এই সময় রোগ হওয়ার আগেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বানও জানান উপদেষ্টা। আমি সেফ এক্সিট, এটা বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে আমাদের সেফ এক্সিট দরকার সবার আগে। আর ব্যক্তিগত ব্যাপারে হলে আমি তো দেশের জন্য যুদ্ধই করেছি, এই দেশ থেকে যাওয়ার আমার আর জায়গা কোথায়? আমাদেরকে এখানেই থাকতে হবে। আমাদের মধ্যে যেগুলি এতকাল ধরে আমাদের মধ্যে যে বৈষম্য সৃষ্টির ছিল, আগ্রাসন ছিল, জনগণের অধিকার বঞ্চনার যে বিষয়গুলো ছিল, সেগুলি থেকেই জাতির সেফ এক্সিট হলে আমরা খুশি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে। রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিগত 3টি জাতীয় নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, আগামী নির্বাচনে তাদের কোনো দায়িত্বে রাখা হবে না বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে যথাসম্ভব তাদের দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকবে সরকার। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকারের 2-1 উপদেষ্টা কোনো একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। সেই উপদেষ্টারা যদি পক্ষপাতিত্ব না ছাড়েন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা যদি বাধা হয়ে দাঁড়ান, তাহলে তাদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। রোববার সকালে লক্ষ্মীপুরে জামায়াতের গণমিছিল শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে পিআর সহ 5 দফা দাবিতে জেলা জামায়াতের ব্যানারে প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল শুরু হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। রেজাউল করিম এ সময় বলেন, 2 দিন পরেই জুলাই সনদের আইনের ভিত্তি স্বাক্ষরে সব দলের অংশগ্রহণের কথা ছিল, কিন্তু সেই স্বাক্ষর অনুষ্ঠান আবার কেন পেছানো হলো, এটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
জুলাই সনদের আইনের ভিত্তির স্বাক্ষরে সব দলের হওয়ার কথা ছিল, কিন্তু সেই স্বাক্ষর অনুষ্ঠান আবার কেন পেছানো হলো, এটি আজকে বড় একটি প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের দুই একজন উপদেষ্টা কোন দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। আমরা আজকে এখনো তাদের নাম নিতে চাই না। সেই উপদেষ্টারা যদি পক্ষপাতিত্ব না ছাড়েন, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা যদি বাধা হয়ে দাঁড়ান, তাহলে তাদের বিরুদ্ধে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে পারব। ময়মনসিংহ বিভাগের সব জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রোববার সকালে পরিবহন শ্রমিকরা নগরীর মাসকান্দা বাস টার্মিনালে অবস্থান নেন। এ সময় শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা সহ অনশন ধর্মঘটের ব্যানারে লেখা ছিল, মিথ্যা অপবাদে শ্রমিকদের পেটে লাথি মারা মানব না, ষড়যন্ত্র করে গাড়ি বন্ধ করা চলবে না, ষড়যন্ত্রকারীদের গ্রেফতার চাই, শ্রমিক ও যাত্রী হয়রানি থেকে মুক্তি চাই। সংশ্লিষ্টরা জানান, ঢাকার পরিবহন মালিকদের নির্দেশে বাস চালক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চালানো বন্ধ করেছেন। সরেজমিনে নগরীর মাসকান্দা বাস টার্মিনাল ও দীঘারকান্দা বাইপাস মোড়ে গিয়ে দেখা যায় ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। অনেক যাত্রী ঢাকায় যেতে টার্মিনালে এসেছেন, তবে গাড়ি বন্ধ থাকায় যেতে পারছেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস চালুর বিষয়ে সিদ্ধান্ত না আসায় বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হচ্ছে। এমন দুর্ভোগের কারণে ক্ষুব্ধ হচ্ছেন যাত্রীরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অনুমতি ছাড়া সাংবাদিকদের প্রবেশ ও সংবাদ সংগ্রহের নিষেধাজ্ঞা জারি করেছেন হাসপাতাল পরিচালক। সংবাদকর্মীর হাসপাতালের ইনডোর বা আউটডোর বিভাগে প্রবেশ, ছবি তোলা বা রোগী ও স্বজনদের সাক্ষাৎকার নিতেও পরিচালকের অনুমতি নিতে হবে, যা গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন পেশাজীবী সাংবাদিকরা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার খুমেক হাসপাতালের পরিচালক ডক্টর কাজী মোহাম্মদ আইনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, পরিচালকের অনুমতি ছাড়া কিছু মিডিয়া কর্মী হাসপাতালের ভেতরে রোগীদের ছবি তুলছেন, যা কাম্য নয়। এতে রোগী এবং চিকিৎসক উভয়ই হয়রানির শিকার হচ্ছেন। হাসপাতালে রোগীদের স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 500 শয্যার জায়গায় দৈনিক 2000 রোগী চিকিৎসা সেবা নেয়। এখানে সাংবাদিকদের আনাগোনায় স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত ও কালক্ষেপণ হচ্ছে। এবং বাংলাদেশের যে প্রচলিত আইন, সেই আইন অনুযায়ী গণমাধ্যম কর্মীরা যে কোনো প্রতিষ্ঠানে যাবেন, সেখানকার তথ্য তারা প্রয়োজনে সংগ্রহ করবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মধ্যে একটা প্রতিষ্ঠান, সেইখানে পরিচালকের লিখিত অনুমতি ব্যতীত প্রবেশ করতে পারবেন না, মানে এটা প্রকারান্তরে এক ধরনের নিষেধাজ্ঞা। কারণ পরিচালকের একজন অনুমতি নিতে হবে, একজন সাংবাদিক অনুমতি নেবেন, সেখানে যাবেন, তাকে পাবেন, তিনি প্রয়োজন মনে করলে অনুমতি দিবেন, নাহলে দিবেন না। মানে এটা তো একটা কালো একটা আদেশ উনি জারি করেছেন। এটা করার কোনো আইনগত অধিকার তার নাই, কারণ এটা দেশের মধ্যে, এটা তো আলাদা কোনো সার্বভৌম কোনো প্রতিষ্ঠান না যে বাংলাদেশের বাইরে আলাদা সার্বভৌম একটা প্রতিষ্ঠান। সীমান্তে গোলাগুলির ঘটনার পর আফগানিস্তানের সঙ্গে সব প্রধান সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। শনিবার গভীর রাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিতে গুলি চালায়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সপ্তাহের শুরুর দিকে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ চালানো হয়। এর জবাবে পাকিস্তানি বাহিনীও ভারী গোলাবর্ষণ ও গুলি চালায় বলে জানিয়েছেন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা। তাদের দাবি, পাল্টা হামলায় আফগান সীমান্তের বেশ কয়েকটি পোস্ট ধ্বংস হয়েছে। রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পাকিস্তানের কুররাম এলাকায় বিচ্ছিন্নভাবে গোলাগুলি চলছিল বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা। দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্ত পথ তোরখাম ও চামান রোববার বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, এছাড়া খারলাচি, আঙ্গুরাড্ডা ও গুলাম খান, এই 3টি ছোট ছোট সীমান্ত পথও বন্ধ রাখা হয়েছে। আফগানিস্তানের হামলায় পাকিস্তানের 58 সেনা নিহত এবং আরও 30 জনকে আহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ রোববার বার্তা সংস্থা টোলো নিউজকে বলেন, এই অভিযানে 20 জনের বেশি তালেবান যোদ্ধাও নিহত বা আহত হয়েছেন। তবে আফগান বাহিনী পাকিস্তানি অস্ত্রের একটি বড় অংশ দখল করেছে। পাকিস্তান এখনও তালেবান সরকারের এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। রোববার সকালে তালেবান জানায়, কুনার ও হেলমন্দ প্রদেশে পাল্টা হামলায় তারা 3টি পাকিস্তানি সীমান্ত পোস্ট দখল করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়াতুল্লাহ
খোরাজমি শনিবার রাতে বলেন, পাকিস্তানের বারবার সীমান্ত লঙ্ঘন ও আফগানিস্তানের ভূখণ্ডে বিমান হামলার জবাবে আফগান বাহিনী সফল প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। এক্সে দেয়া পোস্টে তিনি জানান, অভিযানটি মধ্যরাতে শেষ হয়। অন্যদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার জানায়, পাকিস্তানি বাহিনী আফগানিস্তানের 19টি সীমান্ত পোস্ট দখল করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2010 সালের বহুল আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় 105 আসামি সবাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রোববার বেলা 12:30টায় রাজশাহী মহানগর অতিরিক্ত আদালত 1-এর বিচারক মোহাম্মদ জুলফিকার উল্লাহ এই রায় দেন। আদালতের সহকারী সরকারি কৌঁসুলি কানিজ ফাতেমা এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 105 জন আসামির মধ্যে 5 থেকে 6 জন মারা গেছেন, বাকিদের বিচার শুরু হয়। তবে সাক্ষী বা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কারো নাম নির্দিষ্ট করে বলতে পারেননি। একজন সিঙ্গেল ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতে পারেননি তারা। ফলে এই মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। 2010 সালের 8 ফেব্রুয়ারি গভীর রাতে হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন সকালে ফারুক হোসেন নামের ছাত্রলীগের এক কর্মীর মরদেহ ম্যানহোলে পাওয়া যায়। 12 থেকে 15 ঘন্টার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানালেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপাচার্য এ সময় বলেন, রাকসু নির্বাচন অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। ভোট গ্রহণের পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সমস্ত কার্যক্রম দেখানো হবে ক্যামেরার মাধ্যমে। দেশের যত মানুষ আছে তারা চাইলে প্রত্যেকে দেখতে পাবে যে এই গণনা প্রক্রিয়াটা কিভাবে চলছে আর কি, সবার সামনে। একেবারে আমার যদি অত টেকনিক্যালিটির ব্যাপার না থাকতো, আমি একেবারে মাঠে সবাইকে বসিয়ে দিয়ে বলতাম সবাই মিলে কেউ যেন কোনো প্রশ্ন না তুলতে পারে আর কি। 6টা আলাদা ব্যালট বক্সের ব্যাপার আছে আর কি। তো এগুলো সর্ট করা এবং করতে আপনি যন্ত্রে করলেও আপনাকে কিছুটা সময় দিতে হবে। তো ওনাদের ইমপ্রেশন হচ্ছে যদি যান্ত্রিক ত্রুটি না হয়, যদি অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা না হয়, যেটা আমরা আশা করি হবে না আর কি, তাহলে 12 থেকে 15 ঘন্টার ভেতরে ওনারা। ময়মনসিংহ বিভাগের সব জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রোববার সকালে পরিবহন শ্রমিকরা নগরীর মাসকান্দা বাস টার্মিনালে অবস্থান নেন। এ সময় শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা সহ অনশন ধর্মঘটের ব্যানারে লেখা ছিল, মিথ্যা অপবাদে শ্রমিকদের পেটে লাথি মারা মানব না, ষড়যন্ত্র করে গাড়ি বন্ধ করা চলবে না, ষড়যন্ত্রকারীদের গ্রেফতার চাই, শ্রমিক ও যাত্রী হয়রানি থেকে মুক্তি চাই। সংশ্লিষ্টরা জানান, ঢাকার পরিবহন মালিকদের নির্দেশে বাস চালক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চালানো বন্ধ করেছেন। সরেজমিনে নগরীর মাসকান্দা বাস টার্মিনাল ও দীঘারকান্দা বাইপাস মোড়ে গিয়ে দেখা যায়, ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। অনেক যাত্রী ঢাকায় যেতে টার্মিনালে এসেছেন, তবে গাড়ি বন্ধ থাকায় যেতে পারছেন না। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস চালুর বিষয়ে সিদ্ধান্ত না আসায় বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হচ্ছে। এমন দুর্ভোগের কারণে ক্ষুব্ধ হচ্ছেন যাত্রীরা। বিশাল সম্ভাবনার দরজা খোলা, তবু বাংলাদেশ এখনো দাঁড়িয়ে আছে আসিয়ান বাজারের দোরগোড়ায়। দক্ষিণ পূর্ব এশিয়ার 69 কোটিরও বেশি ভোক্তার এই অঞ্চলে রপ্তানি আয় মাত্র 1.6%, যেখানে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের সাফল্য চোখে পড়ার মতো। উদ্যোগের অভাবেই হারাচ্ছে বাংলাদেশ তার গেম চেঞ্জার সুযোগ। বিস্তারিত জাগো রিপোর্টে। বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি বিশ্ববাজারে প্রশংসনীয় হলেও আসিয়ান অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস অঞ্চলে সম্ভাবনার তুলনায় এখনো সীমিত। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো জনসংখ্যা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও ক্রয় ক্ষমতায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তবুও এই বাজারে আমাদের অবস্থান গৌণ। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশ আসিয়ান অঞ্চলে মাত্র 777.59 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা মোট রপ্তানির মাত্র 1.6%। অথচ ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া ও সিঙ্গাপুরের মতো দেশগুলো এই সময় রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখিয়েছে। অর্থনীতিবিদ ডক্টর এম মাসরুর রিয়াজের মতে, বাংলাদেশ এখনো আসিয়ান বাজারকে অগ্রাধিকার দেয়নি। ইউরোপ ও উত্তর আমেরিকা কেন্দ্রিক মনোযোগের ফলে এই অঞ্চলের জন্য উপযুক্ত ও বৈচিত্র্যময় পণ্যের অভাব রয়ে গেছে। তিনি আরো বলেন, মান ও সার্টিফিকেশনের ঘাটতি, বাণিজ্য চুক্তির অভাব এবং লজিস্টিক চ্যালেঞ্জ বাংলাদেশের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার মূল কারণ।
বাংলাদেশ মালয়েশিয়ার চেম্বার অফ কমার্সের পরিচালক মাহবুব আলম শাহ মনে করেন, পোশাকের বাইরে কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, পানীয়, সিরামিক্স ও গৃহস্থালী পণ্য আসিয়ান বাজারে গেম চেঞ্জার হতে পারে। তিনি বলেন, এই অঞ্চলটি বিশেষভাবে হালাল খাদ্য ও পানীয় বাজারের সম্ভাবনাময়। বাংলাদেশ যদি আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল সার্টিফিকেশন নিশ্চিত করতে পারে, রপ্তানিতে বড় সাফল্য আসবে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার মোসাম্মদ শাহানারা মনিকা জানান, 2026 সালের মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি FTA নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে। বিশেষজ্ঞদের মতে, আসিয়ান বাজারে সফল হতে হলে মানোন্নয়ন, সার্টিফিকেশন, বাণিজ্য চুক্তি, যৌথ বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে এখনই উদ্যোগী হতে হবে। সময় এখন দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের নতুন রপ্তানি মানচিত্র আকার। নিউজ ডেস্ক, জাগরণ। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। রোববার দুপুরে 1:45 সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এর আগে থেকেই পুলিশ শিক্ষকদের সরাতে প্রেস ক্লাবের অভিমুখে যেতে থাকে। এ সময় আন্দোলনরত শিক্ষকরা পুলিশদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে শিক্ষকরা সাময়িক সময়ের জন্য গেলেও আবারও প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। মাইকে শিক্ষক নেতারা কাউকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করে সবাইকে এক থাকতে বলেন। পাশাপাশি 20% হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ঢাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। একই সঙ্গে জনদুর্ভোগ এড়াতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে সরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে দুপুরে অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে গেছেন এমপিওভুক্ত আন্দোলনরত শিক্ষকদের 13 সদস্যের প্রতিনিধি দল। দর্শক, এই মুহূর্তে প্রেস ক্লাবে আছেন আমাদের রিপোর্টার আব্দুল্লাহ আল কাউসার। প্রেস ক্লাবের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রিয় দর্শক, যুক্ত করছি জাতীয় প্রেস ক্লাব থেকে। এতক্ষণ কিন্তু আমরা দেখেছি শিক্ষকরা কিন্তু এখানে তাদের যে কর্মসূচি কিন্তু এখনো পালন করছিলেন। সকাল থেকে কিন্তু এখানে তারা কর্মসূচি পালন করছিলেন, যার ফলে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়। এবং এরপর থেকে আমরা দেখেছি যে পুলিশও কিন্তু তাদের অ্যাকশনে যায় এবং ছত্রভঙ্গ করে দেয় যে শিক্ষকদের যে কর্মসূচি কিন্তু ছত্রভঙ্গ করে দেয়। এবং এখানে আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে টিয়ারশেল এবং গ্যাস নিক্ষেপ করেছে, সেই চিত্রটি কিন্তু আমরা দেখেছি। এবং একজন শিক্ষককে, দুজনকে কিন্তু ধরেছে পুলিশ, এবং সেই চিত্রটি কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি প্রিয় দর্শক। যদিও এতক্ষণ পর্যন্ত শিক্ষকদের দখলে প্রেস ক্লাব ছিল, কিন্তু এখন কিন্তু পুলিশের দখলে কিন্তু প্রেস ক্লাব চলে গেছে এবং পুলিশ কিন্তু কড়া অবস্থানে কিন্তু আছে সেই জায়গাটিতে। এবং এখানে কিন্তু তারা বলছে মাইকিং করে এবং বিভিন্নভাবে কিন্তু বলার চেষ্টা করছে যে এখান থেকে সরে যাওয়ার জন্য, যা গিয়ে সরাবর্দী উত্থানে কিন্তু তাদের কর্মসূচি পালন করার জন্য এমনটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং পুলিশ বিভিন্নভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু কোনো ধরনের কাজ হচ্ছে না। একদিক দিয়ে তাড়িয়ে দিলে অন্য দিক দিয়ে প্রেস ক্লাব দখল করার জন্য চেষ্টা করছে। এবং আমরা দুজন শিক্ষককে দেখেছি যে পুলিশ ধরেছে এবং তাদেরকে নিয়ে যেতেও দেখেছি আমরা। এবং আমরা দেখতে পাচ্ছি এক পাশে শিক্ষকরা আবারও অবস্থান করছে প্রেস ক্লাব দখল নেওয়ার জন্য। পুলিশের পক্ষ থেকে আবারও সতর্কবার্তা চলে যাওয়ার জন্য এখান থেকে আবারও কিন্তু পুলিশ এগিয়ে যাচ্ছে শিক্ষকদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য। প্রিয় দর্শক, আবারও যুক্ত হব। আপনারা যেখান থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। বলে রাখি, সবার আগে সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন www.jagonews.com। এই লিঙ্কে সাথে ছিলাম আমি আব্দুল্লাহ আল কাউসার। এদিকে 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও শিক্ষক নিয়োগে সুপারিশ বঞ্চিতরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। তারা শাহবাগ মোড়ের মূল রাস্তায় এসে অবরোধের চেষ্টা করেন, তবে তাদেরকে বাধা দিচ্ছে পুলিশ। এতে আন্দোলনকারী ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। রোববার দুপুর 1:15টার দিকে শাহবাগে এলাকায় এমন পরিস্থিতি দেখা যায়। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে বেলা 11টায় শাহবাগে অবস্থান নেন 1000-এরও বেশি নিয়োগ বঞ্চিত প্রার্থী। তাদের কেউ কেউ কাফনের কাপড় পরেও সেখানে অবস্থান করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন কর্মসূচিতে আসা সুপারিশ বঞ্চিতরা।
সুপারিশ বঞ্চিত প্রার্থীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 50,000 শিক্ষক পদ শূন্য, অথচ শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণরা সুপারিশ বঞ্চিত হয়েছে। অবিলম্বে শূন্য পদে নিয়োগের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি এর সনদধারীদের নিয়োগের ব্যবস্থা করা হোক। এ দাবি না মানলে রাজপথ ছাড়বে না হুঁশিয়ারি দেন তারা। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। রোববার সকালে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এখন যেন আগ্নেয়গিরি, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। ভারী অস্ত্র, ট্যাঙ্ক ও আর্টিলারির গর্জনে কেঁপে উঠছে পাহাড়ি জনপদ। শনিবার রাতভর দুপক্ষের ভয়াবহ সংঘর্ষের রক্তে রাঙা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। একে অপরের উপর দোষ চাপিয়ে যুদ্ধের মুখে দুই প্রতিবেশী রাষ্ট্র। তবে সংযমের আহ্বান জানিয়েছে কাতার, ইরান ও সৌদি আরব। বিস্তারিত জাগো রিপোর্টে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে বাজছে যুদ্ধের দামামা। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ হামলে পড়ছে অন্য পক্ষের উপর, চলছে গুলি, ছড়ছে প্রাণ। এ অবস্থায় উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে কাতার, ইরান, সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলো। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তান ও আফগান তালেবান বাহিনীর মধ্যে শনিবার রাতে সীমান্ত জুড়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, আফগান বাহিনীর উস্কানিমূলক হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী শক্ত প্রতিক্রিয়া দিয়েছে। বলেন, বেসামরিক জনগণের উপর আফগান বাহিনীর গুলিবর্ষণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন। পাকিস্তানের সাহসী বাহিনী দ্রুত ও কার্যকর জবাব দিয়েছে, কোনো উস্কানি সহ্য করা হবে না। তিনি আরো বলেন, আমাদের সেনারা সতর্ক অবস্থানে আছে। আফগানিস্তানকে ইটের জবাবে পাথর দেয়া হচ্ছে। পাকিস্তানের জনগণ সেনাবাহিনীর পাশে আছে ইস্পাতের দেয়ালের মতো। আফগানিস্তানকেও ভারতের মতোই উপযুক্ত জবাব দেয়া হবে। নিরাপত্তা সূত্রের বরাতে ডন জানিয়েছে, পাকিস্তানি বাহিনী আন্তর্জাতিক সীমান্তে আফগান বাহিনীর বেশ কয়েকটি পোস্টে পাল্টা হামলা চালিয়েছে। এতে আফগান পোস্ট ও সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর গুরুতর ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। বলা হয়, হামলায় আর্টিলারি, ট্যাঙ্ক, হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। আফগান বাহিনী খাইবার পাখতুনখোয়ার আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররাম, দির, চিত্রাল এবং বেলুচিস্তানের বারামচায় পাকিস্তানি পোস্টে গুলি চালায়। কাবুল কর্তৃপক্ষের অভিযোগ, পাকিস্তান গত সপ্তাহে আফগান রাজধানীতে বিমান হামলা চালায়। এর জবাবেই সীমান্তে লড়াই শুরু হয়েছে বলে দাবি তালেবান সীমান্ত বাহিনী। পাকিস্তানের অভিযোগ, তালেবান আশ্রয় দিচ্ছে টিটিপিকে। ইসলামাবাদ যদিও বিমান হামলার কথা অস্বীকার করেছে, তবে কাবুলকে সতর্ক করে বলেছে, তেহরিকি তালেবান পাকিস্তানকে নিজেদের মাটিতে আশ্রয় দেয়া বন্ধ করতে হবে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, একাধিক আফগান সেনা নিহত হয়েছে এবং তালেবান যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়েছে। তারা আরও বলেছে, দায়েশ ও খারিজি গোষ্ঠীর ঘাঁটিগুলো, যেগুলো আফগান অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় চলছে, সেখানে আর্টিলারি, ট্যাঙ্ক, ড্রোন ও বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ক্রমবর্ধমান সংঘর্ষের প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, দুই দেশকে সংযম দেখাতে হবে। আফগানিস্তান ও পাকিস্তানের স্থিতিশীলতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। রাজধানীর মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025-এর উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার এ সময় বলেন, টাইফয়েড প্রতিরোধে সচেতনতা ও টিকাদান দুই দিকেই জোর দিচ্ছে সরকার। টাইফয়েডের কারণে প্রতি বছর দেশে অনেক অল্প বয়সী শিশু মারা যায়। তাই রোগটি প্রতিরোধে টিকাদানের পাশাপাশি
খাওয়া দাওয়া ও হাত ধোয়ার অভ্যাস করে তোলার আহ্বানও জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যা সাধারণত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। সঠিকভাবে হাত ধোয়া ও বিশুদ্ধ খাবার গ্রহণের অভ্যাস করলে এই রোগ সহজেই প্রতিরোধ করা সম্ভব। টাইফয়েড একটা জীবাণু, এক ধরনের ব্যাকটেরিয়া, সালমোনেলা টাইফি, এবং আরেকটা ভ্যারাইটি আছে এটার সালমোনেলা প্যারাটাইফি এ। এই দুইটাই মূলত টাইফয়েড করে। আর টাইফয়েড যে রোগটা, এটার বিস্তার ঘটে কিন্তু সবসময়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি শিগগির আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, আর কোনো প্রতিরক্ষা সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। স্ট্যাটাসে তিনি লেখেন, আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে যে অতিরিক্ত কোনো প্রতিরক্ষা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা বর্তমানে নেই। জনগণকে এমন বিভ্রান্তিকর তথ্যের প্রতি কান না দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুল আলম লেখেন, এই অপপ্রচারের মূল উদ্দেশ্য হল জনগণের মধ্যে এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতর বিভেদ সৃষ্টির চেষ্টা করা। তিনি আরও লেখেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সাধারণ নির্বাচনকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই এই দুষ্কর্মমূলক গুজব ছড়ানো হচ্ছে। শেরপুরের শ্রীবর্দীতে একটি রাইস মিলে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সরকারি খাদ্য গুদামের চাল জব্দ করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মথুরাদি এলাকায় রুহুল রাইস মিল থেকে খাদ্য অধিদপ্তরের সিলস সম্বলিত ৩৮০টি বস্তা ভর্তি এসব চাল জব্দ করে উপজেলা প্রশাসন। তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। স্থানীয়রা জানায়, রাত 11:30টার দিকে শ্রীবর্দী উপজেলার মথুরাদি এলাকায় উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পাশে রুহুল রাইস মিলে অবৈধভাবে সরকারি চাল সংরক্ষণের সময় স্থানীয় গ্রামবাসী পুলিশ ও স্থানীয় প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে শ্রীবর্দী উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ হাসিবুল হাসান পুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালগুলো জব্দ করেন। সেই সাথে রুহুল রাইস মিলের গোডাউনটি সিলগালা করে দেয়া হয়। পরে উদ্ধারকৃত চালগুলো শ্রীবর্দী পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান কবিরের জিম্মায় রাখা হয়। স্থানীয়রা আরও জানায়, চালগুলো সরকারের নির্ধারিত দরিদ্র মানুষের জন্য বরাদ্দ ছিল, যা গোপনে বাণিজ্যিক উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আগামী 15 অক্টোবর বুধবারের পরিবর্তে 17 অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার রাতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি 17 অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে 15 অক্টোবর বুধবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। এতে জানাবো খেলার খবর। চিলিতে চলমান অনূর্ধ্ব-20 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। দিয়েগো প্লাসেন্তের দলটি কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আলবিসেলেস্তেরা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। ম্যাচের শুরুতে 9 মিনিটে মাহের কারিজোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে 56 মিনিটে মাতেও সিলভেত্তির নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে দলটি। ম্যাচে উত্তেজনার কমতি ছিল না, যার ফলে মেক্সিকোকে শেষ মুহূর্তে 2টি লাল কার্ড দেখতে হয়। ইনজুরির সময় ওচোয়া 92 এবং হিমেনেজকে 97 মিনিটে লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করা হয়। ফলে তারা 9 জনের দলে পরিণত হয়েছিল। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা সেমিফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়ার, যারা এর আগে দারুণ এক ম্যাচে স্পেনকে 3-2 গোলে হারিয়ে শেষ 4-এ উঠেছে। এখন প্লাসেন্তার শিষ্যদের লক্ষ্য গ্র্যান্ড ফাইনালের টিকিট নিশ্চিত করা।